কোথায় আছি, কি ব্যাপার একটু বলে নে। সমুদ্রে যখন জাহাজ চলে, তখন সেই জাহাজের অবস্থান ক্ষণে ক্ষণে চারদিকে জানিয়ে দিতে হয়। আমি এখন অনিশ্চয়তা নামক সমুদ্রে ভাসমান ডিঙি। তবে নিরানন্দের মধ্যেই যেমন থাকে আনন্দ, অনিশ্চয়তার মধ্যেও থাকে নিশ্চয়তা। আমাকে জানালাবিহীন একটি ঘরে ঢুকিয়ে দেয়া হয়েছে। মনে হচ্ছে গুদাম ঘর। এক কোণায় গাদা গাদা খালি কার্টুনের স্তূপ। কার্টুনের গায়ে লেখা এক্সপো ইউরো। তার পাশে মগের ছবি। অন্য পাশে টিনের বড় বড় কৌটা। রঙের কৌটা হতে পারে। একটা পুরনো আমলের খাঁটি দেখতে পাচ্ছি, খুলে রাখা হয়েছে। কার্টুনের স্তূপে হেলান দেয়ার মতো ভঙ্গি করে একজন হাঁটু মুড়ে বসে আছে। তার অবস্থা গুরুচরণ। হাত পা সবই বাঁধা, কপাল ফেটেছে, রক্ত চুইয়ে পড়ছিল। এখন রক্ত জমাট বেঁধে আছে। লোকটার মুখের কাছে একগাদা মশা ভিন ভিন করছে। মশাদের কাণ্ডকারখানা বুঝতে পারছি না। লোকটার কপাল, থুতনি এবং গায়ে চাপ চাপ রক্ত। মশারা ইচ্ছা করলে সেখান থেকে রক্ত খেতে পারে, তা না করে মশারা তাকে কামড়াচ্ছে। লোকটা যেখানে বসে আছে সেই জায়গাটা ভেজা, সেখান থেকে উৎকট গন্ধ আসছে। আমি বললাম, ভাই সাব, কি এখানে পেশাব করেছেন? লোকটি অবাক হয়ে তাকালো, যেন এমন অদ্ভুত প্রশ্ন সে তার জীবনে শোনেনি। আমি বললাম, আমরা একসঙ্গে আছি, আসুন আলাপ পরিচয় হোক। আমার নাম হিমু, আপনার নাম কি? লোকটা খড়খড়ে গলায় বলল, এরা আমাকে মেরে ফেলবে, আজ রাতেই মারবে। আপনি তো এখনো আপনার নাম বললেন না। সাদেক। কোন সাদেক? মুরগি সাদেক? আরে ভাই, আপনি তো বিখ্যাত মানুষ, শীর্ষ 10-এ আছেন, আপনার নামে তো পুরস্কারও আছে। আপনাকে ধরল কিভাবে? লাক খারাপ, এই জন্যেই ধরা খেয়েছি। শুধু যে ধরা খেয়েছেন তা না, পেশাব পায়খানা করে ঘরের অবস্থা কাইল করে ফেলেছেন। মুরগি সাদেক ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। আমার কথাবার্তা মনে হয় তার একেবারেই পছন্দ হচ্ছে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কোনো মানুষই রসিকতা নিতে পারে না। মুরগি সাদেকও পারছে না। সে চাপা গলায় বলল, আপনার পরিচয়টা বলেন। আমি বললাম, একবার আপনাকে বলেছি, আমার নাম হিমু। শুধু হিমু? কফি হিমু বলতে পারেন, কফি বিক্রি করি। আপনাকে ধরেছে কেন? কফি বিক্রির জন্য ধরেছে। অপরাধ তেমন গুরুতর না, তবে অতি সামান্য অপরাধেও ক্রসফায়ারের বিধান আছে। আপনাকে মারবে না। আমি বিস্মিত হয়ে বললাম, কিভাবে বুঝলেন মারবে না? মুরগি সাদেক বলল, আপনার চেহারায় মৃত্যুর ছায়া নাই। যারা মারা যায় তাদের মুখে মৃত্যুর ছায়া পড়ে, আমি জানি। আমি বললাম, আপনার জানার কথা, আপনি অনেক মানুষ মেরেছেন। মুরগি সাদেক চুপ করে রইল। আমি বললাম, সর্বমোট কটা মানুষ মেরেছেন? বলতে চাইলে বলেন, না বলতে চাইলে নাই। অপরাধের কথা বললে পাপ কাটা যায়। কে বলেছে? যেই বলুক ঘটনা সত্য। কটা মানুষ মেরেছেন বলুন তো? মুরগি সাদেক বিড়বিড় করে বলল, নিজের হাতে বেশি মারি নাই, চাই 5 জন হবে। অন্যের হাতে আরো বেশি? ভাই, আপনি তো ওস্তাদ লোক, কোনো পুলাপান মেরেছেন? মুরগি সাদেক অস্ফুট গলায় কি যেন বিড়বিড় করল। শুনতে পেলাম না। আমি বললাম, ভাই সাহেব, কি বলছেন আওয়াজ দিয়ে বলেন, শুনতে পাচ্ছি না। মুরগি সাদেক বলল, আমি আজরাইল দেখেছি। আমি আগ্রহ নিয়ে বললাম, আজরাইল দেখেছেন? চেহারা কেমন? মুরগি সাদেক বিড়বিড় করে বলল, মুখ দেখি নাই, মুখ পর্দা দিয়ে ঢাকা। বিরাট লম্বা না, ছোট সাইজ, হাতও ছোট ছোট, আঙুল বড়। আজরাইল কি একবারই দেখেছেন? 2 বার দেখেছি, আজও মনে হয় দেখবেন। দানে দানে 3 দান। আপনাকে কি আজই রাতেই মারবে? মনে হয়। ভয় লাগছে? না। মরবার আগে কিছু খেতে ইচ্ছা করে? ইচ্ছা করলেই পাবো কই? আপনি আইনা দিবেন? চেষ্টা করে দেখতে পারি। বলুন, কি খেতে চান? মুরগি সাদেক হেসে ফেলল। আমার শরীর কঁপে গেল।
আমি আমার জীবনে এত কুৎসিত হাসি দেখিনি। হেমু, শুনেন, আমার সাথে আপনি অনেক বাচলামি করেছেন। আমি মুরগি দেখ, আমার সাথে বাচলামি চলে না। এখন অফ যান। ঠিক আছে, অফ গেলাম, আপনি অন হয়ে থাকেন। কিছুক্ষণ চুপচাপ কাটল। কিছু মশা আমার দিকে উড়ে এসছে। আমি মুরগি সাদেকের মতো মাথা ঝাঁকিয়ে মশা তাড়িয়ে দিচ্ছি না, বরং পাথরের মূর্তির মতো বসে আছি। রক্ত নামক প্রোটিন স্ত্রী মশাদের জন্যে অতি প্রয়োজনীয়। এই প্রোটিন ছাড়া তারা তাদের গর্ভের ডিম বড় করতে পারে না। আমি চুপ করে আছি। মশারা মহানন্দে রক্ত খেয়ে যাচ্ছে। তাদের মধ্যে উৎসবের উত্তেজনা। আমি এক পর্যায়ে হাঁ করে জিভ বের করে দিলাম। ছোট্ট একটা পরীক্ষা, মশারা জিভ থেকে রক্ত নেয় কিনা দেখা। মানুষের জিহ্বা, তাদের জন্যে অপরিচিত ভুবন। মশারা কি অপরিচিত ভুবনে পা রাখবে? নামী মানুষই শুধু অপরিচিত ভুবনে পা রাখার সাহস দেখায়। এবং কৌতূহল। মানুষ বড়ই অদ্ভুত প্রাণী। মৃত্যুর মুখোমুখি বসেও তার চেতনায় বিস্ময় এবং কৌতূহল থাকে। পুরোপুরি কৌতূহল শূন্য সে বোধহয় কখনোই হয় না। হেমু, জি ভাইজান, জিহ্বা বাইর করে আসেন কির জন্যে? আমি কারণ ব্যাখ্যা করলাম। মুরগি সাদেকের চোখ থেকে কৌতূহল দূর হয়ে গেল, তবে বিস্ময় দূর হল না। সে চাপা গলায় বলল, আপনি আজীব লোক। আমি বললাম, আমরা সবাই যার যার মতো আজীব। যে মশারা রক্ত খাচ্ছে তারাও আজীব। মুরগি শালেক বলল, কথা সত্য। আজীবের ওপরে আজীব হইল খিদা। এমন খিদা লাগছে, কিছুক্ষণ পরে যাব মইরা, লাগছে খিদা, চিন্তা করেন অবস্থা। কি খেতে ইচ্ছা করছে? ডিমের ভর্তা দিয়া গরম ভার, পিঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল দিয়া ঝাঁঝ কুইরা ডিমের ভর্তা। ডিমের ভর্তা আপনার মা করতেন? ভাত খাওয়ার পরে একটা সিগারেট যদি ধরাইতে পারতাম। সিগারেটের সাথে পান? পানের দরকার নাই, পান খাই না। ডিম ভর্তা, গরম ভাত, সিগারেট। আর কিছু না? না, আর কিছু না। খাওয়ার সাথে মিষ্টি জাতীয় কিছু লাগবে না, যাকে বলে ডেজার্ট? আপনি অফ যান। আমি তো অফ হয়েই ছিলাম, আপনি অন করেছেন। অন যখন করেছেন, আসুন কিছু গল্পগুজব করি। কি গল্প শুনতে চান? বিয়ে করেছেন? ছেলে মেয়ে কি? কাল সকালে পত্রিকা খুললে সব সংবাদ পাইবেন। পত্রিকা পইরা যাইনা নিয়েন। খারাপ বলেন নাই, ভালো বলেছেন। আজরাইল যে দেখেছেন, সেই বিষয়ে বলেন। এদের গায়ে কি গন্ধ আছে? ভালো কথা মনে করাইছেন। গন্ধ আছে, কড়া গন্ধ। কিরকম গন্ধ? ওষুধের গন্ধের মতো গন্ধ। মিষ্টি মিষ্টি, কিন্তু কড়া, বড়ই কড়া। আর কথা না, চুপ। আমি চুপ হলাম। দরজার তালা খোলার শব্দ হচ্ছে। মুরগি ছাদে গুটিয়ে গেল। তার চোখে এখন তীব্র ভয়। পেট দ্রুত ওঠানামা করছে। দরজার বাইরে ঘামবাবুকে দেখা যাচ্ছে। তিনি আঙ্গুল ইশারায় আমাকে ডাকলেন। আমি জিভ বের করে বসেছিলাম। এক্সপেরিমেন্টের শেষ দেখার আগেই আমাকে উঠে যেতে হলো। আবারও সেই ইন্টারোগেশন ঘর, সেই মধ্যমণি। তবে মধ্যমণি এখন অনেক স্বাভাবিক। তিনি স্যান্ডউইচ খাচ্ছেন, পাশে এক ক্যান কোক। স্যান্ডউইচে এক কামড় দেন, কোকের ক্যানে একটা চুমুক দেন, বাচ্চাদের মতো খাওয়া। ঘামবাবু আমাকে দেখিয়ে বললেন, ভেরি স্ট্রেঞ্জ ক্যারেক্টার স্যার। দরজা খুলে দেখি সে হা করে জিহ্বা বের করে বসে আছে। এমন একটা বিস্ময়কর ঘটনা শুনেও মধ্যমণির কোনো ভাবান্তর হল না। তিনি স্যান্ডউইচে কামড় দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি চলে যান, রিলিজড। আমি বললাম, এত রাতে যাব কিভাবে? মধ্যমণি বললেন, রাত বেশি না, 1:10। 1:10 অনেক রাত। এত রাতে বেরোলে আপনাদের অন্য কোনো দল আমাকে ধরবে। এক রাতে পার পর দুবার ধরা পড়া ঠিক হবে না। আমাকে গাড়িতে নামিয়ে দিয়ে আসেন। মধ্যমণি অবাক হয়ে বললেন, গাড়িতে করে নামিয়ে দিয়ে আসতে হবে? জি। আর আপনারা আমার 6 কাপের মতো কফি নষ্ট করেছেন, ফেলে দিতে হয়েছে। 10 টাকা করে 6 কাপ কফির দাম হলো 60 টাকা। সেই 60 টাকা দিতে হবে? জি। আর কিছু?
আপনারা মুরগি সাদেককে ধরেছেন, তাকে রাতে ভাত খাওয়াতে হবে, গরম ভাত, সঙ্গে ডিমের ভর্তা, বেশি করে পেঁয়াজ মরিচ, সঙ্গে খাঁটি সরিষার তেল। এক আইটেমের খাওয়া, খাওয়া শেষ হলে একটা সিগারেট। মধ্যমণির ঠোঁটের কোনায় হাসির আভাস, ঘামবাবুর চোখে মুখে বিরক্তি। উনি বেয়াদবিতে বিরক্ত হয়ে চড়থাপ্পড় দিয়ে বসতেন। তার সিনিয়র অফিসার আগ্রহ নিয়ে আমার কথা শুনছেন বলে চড়থাপ্পড় দিতে পারছেন না, তবে তার হাত যে নিষ্পিস করছে এটা বোঝা যাচ্ছে। মধ্যমণি বললেন, ছাদেককে ডিমের ভর্তা দিয়ে ভাত খাওয়াতে হবে কেন? আমি বললাম, সে খেতে চেয়েছে এবং আল্লাপাক সেটা মঞ্জুর করেছেন। আল্লাপাক যদি মঞ্জুর করে থাকেন তাহলে উনি পাঠান না কেন? বেহেস্ত থেকে ফেরেস্তা দিয়ে সোনার খাঞ্জায় পাঠিয়ে দিলেই হয়। আল্লাপাক সরাসরি কিছু করেন না, উশিলার মাধ্যমে করেন। তুমি সেই উশিলা? আমি একা না, আপনিও উশিলা। আমি আপনাকে বলবো, আপনি ব্যবস্থা করবেন। এই হলো ঘটনা। আচ্ছা, ভালো কথা, হামবাবুর ছেলেকে কি খবর দেয়া হয়েছে? বিদেশে যে ছেলে থাকে তাকে? হামবাবুটা কে? অজ্ঞান হয়ে যিনি পড়ে গেলেন তিনি, তাকে আমি হামবাবু ডাকি। মধ্যমণির দৃষ্টি তীক্ষ্ণ হল। তিনি স্যান্ডউইচে কামড় দিতে যাচ্ছিলেন, শেষ পর্যন্ত দিলেন না। আমার দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, উনার ছেলে যে বিদেশে থাকে এটা তুমি জানো কিভাবে? অনুমান করেছি, আমার অনুমান শক্তি ভালো। মধ্যমণি বললেন, ছেলের নাম কি বলে? নাম বলতে পারব না। অনুমান করে বলো। অনুমান করেও বলতে পারব না, আমার অনুমান শক্তি এত ভালো না। মধ্যমণি আমাকে ৬০টা টাকা দিলেন, গাড়িতে করে আমাকে মেশে নামিয়ে দেওয়ার হুকুম দিলেন। আমি বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলাম, স্যার, মুরগি সাদেকের জন্য ডিম ভর্তার ব্যবস্থা কি হবে? তিনি জবাব দিলেন না। আমি বললাম, যদি তাকে খাওয়ার না দেওয়া হয় তাহলে আমার কোনো কথা নাই, যদি দেওয়া হয় তাহলে আমার একটা আবদার আছে। মধ্যমণি কঠিন গলায় বললেন, তোমার আবার কি আবদার? তার খাওয়াটা আমি দেখতে চাই, দূর থেকে দেখব, কাছে যাব না। মধ্যমণি বললেন, এনাফ ইজ এনাফ, একে বিদায় কর। আমাকে বিদায় করা হলো।